আজ 18ই ফেব্রুয়ারি 2026। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে, কিন্তু রাজনীতির নাটকের স্ক্রিপ্ট যেন উল্টো পথে হাঁটা শুরু করেছে। আপনারা যারা ভেবেছিলেন 17ই ফেব্রুয়ারি শুধু একটা শপথ গ্রহণের দিন ছিল, তারা বিশাল বড় ভুল করছেন। শপথ তো ছিল লোক দেখানো, আসল খেলাটা হয়েছে পর্দার আড়ালে। অন্তর্বর্তী সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল, আর আজ তাকেই বানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নটা এখন আর প্রশ্ন নেই, এটা এখন জাতির সামনে সবচেয়ে বড় ধোঁকা হিসেবে দাঁড়িয়েছে। আগেই আমরা দেখলাম বিএনপি সরকার গঠনের পর কিভাবে শপথ নিয়ে নাটক করলো, কিন্তু এখন শোনাবো সেই পর্দার আড়ালের আসল মাস্টার গেমের গল্প। তারেক রহমানের মন্ত্রিসভার যে লিস্ট লিক হয়েছে, আর সব জল্পনা কল্পনা সত্যি করে যে নামটি সেখানে জলজল করছে, তা দেখে রীতিমতো ভিমরি খাওয়ার দশা। তারেক রহমানের মন্ত্রিসভায় মার্কিন কোটায় বা ভারতের গ্রিন সিগন্যালে পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন আর কেউ নন, খোদ ডক্টর ইউনূস সাহেবের আমলের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে খলিলুর রহমানকে নিয়ে এতদিন বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা খলিল মাস্ট গো হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল, যাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য আর জুলকার নাইন সাইরের মতো ইনফ্লুয়েন্সাররা অনলাইনে ছায়াযুদ্ধ করেছিলেন। আজ সেই খলিলুর রহমানই বিএনপির ঘরের ছেলে, বিএনপির সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। কূটনৈতিক মহলে তাকে নিয়ে এমনিতেই হাজারো প্রশ্ন, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সামনে আসছে, এই নিয়োগ কি আদৌ দেশের স্বার্থে দেয়া হয়েছে, নাকি বিশেষ কোনো পরাশক্তিকে, সোজা কথায় ওয়াশিংটন আর দিল্লিকে তুষ্ট করার জন্য এই বিশাল স্যাক্রিফাইস? আপনি যদি মনে করে থাকেন জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধুলোয় মিশিয়ে দিয়ে শুধুমাত্র পুরস্কার হিসেবে কাউকে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা ভুল করছে। ভুল পদক্ষেপের মাসুল দেওয়ার ইতিহাস তো বিএনপির জন্য নতুন নয়। ভাই, রাজনীতি কি অদ্ভুত খেলা। এই খলিলুর রহমান সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন কারা সবচেয়ে বেশি লাফিয়েছিলেন জানেন? বিএনপির প্রকাশ্যে খলিল সাহেবের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। বক্তব্য আছে সালাউদ্দিন আহমেদেরও। শাহেদ আলম, মানসুর আলমরা তো তখন ফেসবুকে তুফান তুলেছিলেন, খলিল মাস্ট গো। তারা দাবি করেছিলেন খলিল দেশটাকে আমেরিকার কাছে বেচে দিবে, খলিলকে বাদ দিতেই হবে। তার পদত্যাগের জন্য বিএনপি তখন অনলাইনে কি জোরালো অবস্থানটাই না নিয়েছিল। আর আজ ঠিক ওয়াশিংটনের মধ্যস্থতায় বিএনপিকে ক্ষমতায় এনে সেই খলিল সাহেবই মন্ত্রিত্ব পেয়ে গেলেন। মানে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল, তারাই আজ তাকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে। এটাকে আপনারা কি বলবেন, হিপোক্রেসি নাকি মাস্টার স্ট্রোক? এখানে আসলে রাজনীতির আসল সমীকরণটা লুকিয়ে আছে। জনগণকে সামনে এক জিনিস দেখিয়ে পেছনে ডিল করা হয়েছে অন্য জিনিসের। আপনারা যারা ভেবেছেন 2026 সালের এই নির্বাচন খুব ফেয়ার হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। নির্বাচন ছিল জাস্ট আই ওয়াশ, লোক দেখানো একটা প্রসেস মাত্র। আসলে সব বোঝাপড়া হয়ে গিয়েছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে সেই বিখ্যাত লন্ডন সফরের সময়। আর এই পুরো খেলার মূল আর্কিটেক্ট বা মাস্টার মাইন্ড ছিলেন এই খলিলুর রহমান। গত কয়েকদিন আগেই আমরা মিডিয়াতে কানাঘুষা শুনেছিলাম খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিনিময়ে একটি পাতানো ইলেকশন উপহার দিচ্ছেন বিএনপিকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিকই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। হাউ ফানি! একেই বলে মাস্টার গেম। ডিপ স্টেট, আমেরিকা, খলিল, ভারত আর তারেক রহমান সবার জন্যই এটা একটা উইন উইন সিচুয়েশন। মাঝখান থেকে বাঁশ খেলো কারা? বাঁশ খেলো শুধু সাধারণ জনগণ আর 24 জুলাইয়ের বিপ্লবীরা। খলিল তো পররাষ্ট্রমন্ত্রী হলেন। এবার আসুন আরেকজনের কথায়। বছর জুড়ে খলিল সাহেবের পাশাপাশি আরেকজনকে নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল। তিনি হলেন নাসিমুল গনি। বলা হয়েছিল নাসিমুল গনি থাকলে নাকি দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না, আর নির্বাচন শেষ হতে না হতেই ম্যাজিক। সেই নাসিমুল গনিকে নিয়ে এখন আর বিএনপির কোনো আপত্তি নেই। উল্টো এই নাসিমুল গনি হয়ে গেলেন বিএনপি আমলের সবচেয়ে প্রভাবশালী পোস্ট, মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি। বিএনপি দেখিয়ে দিয়েছে গুপ্ত রাজনীতি কাকে বলে। সামনে গালি দাও, পেছনে কোলাকুলি করো, আর এই খেলায় সফলভাবে জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে চলে গেল। এই পুরো গেমে সবচেয়ে বড় লসটা কার হয়েছে জানেন? জামায়াত ইসলামের। জামায়াত নীতি, আদর্শ আর সততা নিয়ে পড়েছিল। তারা ভেবেছিল সংস্কার হবে, সুষ্ঠু নির্বাচন হবে, আর ওদিকে
সংস্কার বিরোধী বিএনপি ঠিকই ডিপ স্টেট এবং আমেরিকা দালালি করা লোকদের দিয়ে জামায়াতকে ল্যাং মেরে দিয়েছে। জামায়াত ভেবেছিল খলিল বা গনি হয়তো নিরপেক্ষ, কিন্তু গুপ্ত রাজনীতিতে সেরা হলো মূলত বিএনপি। জামায়াতের উচিত এখন নীতি কথার পাশাপাশি বিএনপির কাছ থেকে এই পলিটিক্যাল মেকানিজমটা শেখা, নইলে বারবার এভাবে ল্যাং খেয়ে যেতেই হবে। গত কয়েক বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ খুব শুনেছি, গুপ্ত শিবির। কেউ একটু দাঁড়িয়ে রাখলেই বা ইসলাম নিয়ে কথা বললেই শাহবাগীরা ট্যাগ দিত গুপ্ত শিবির, কিন্তু আজকের পর থেকে এই শব্দ বাতিল। এখন থেকে আর গুপ্ত শিবির বলবেন না, এখন থেকে চারদিকে শুধু খুঁজবেন গুপ্ত বিএনপি। যাকে দেখবেন বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা করছে, বুঝবেন সেই হয়তো সবচেয়ে বড় গুপ্ত বিএনপি। খলিলুর রহমান তার সবচেয়ে বড় প্রমাণ। যে খলিলকে বিএনপির প্রকাশ্য সভায় গালি দিত, সেই খলিল আজ তাদের সরকারের ফেস। এবার চরম বাস্তবতায় আসে। এই খলিল সাহেবরা খেলাতে সফলভাবে জনগণকে ধোঁকা দিয়ে আজ মন্ত্রিত্ব পেয়ে গেলেন, কিন্তু এর মূল্য কি? মূল্য হলো জুলাইয়ের সেই 2000 শহীদের রক্ত, যাদের বিনিময়ে, যাদের রক্তে পাড়া দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল। সেই সরকার এবং তাদের উপদেষ্টারা আজ সেই জনগণের ম্যান্ডেটকে আক্ষরিক অর্থে কবরস্থ করে দিয়েছে। পদ আর পাওয়ারের লোভে তারা দেশের স্বার্থ ওয়াশিংটনের হাতে তুলে দিলেন। জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে পুরস্কার হিসেবে কাউকে বড় পদ দেওয়ার মাসুল বিএনপিকে খুব অল্প দিনেই দিতে হবে। যে জনগণ ফ্যাসিজমকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, সেই জনগণ এই গুপ্ত বিএনপিদের মাস্টার গেমও খুব দ্রুতই ধ্বংস করে দেবে। বিষয়টি নিয়ে শিল্পী জায়েদ খান নাদিম একটি মারাত্মক থিওরি দিয়েছেন। তার মতে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান শুধু আমেরিকার লোকই ছিলেন না, তিনি মূলত বিএনপি আর জামায়াতের গোয়েন্দা সংস্থা রয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রধান মধ্যস্থতাকারী ব্যক্তি। আর এই অসাধারণ দালালি বা মধ্যস্থতা করার পুরস্কার হিসেবেই বিএনপি তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করেছে। মানে, যে ভারতকে গালি দিয়ে বিএনপি এতদিন রাজনীতি করলো, দিন শেষে সেই ভারতের শর্ত মেনেই তারেক জিয়া দেশে এসেছেন এবং সাউথ ব্লকের পরামর্শ অনুযায়ী দেশ চালাবেন। ভারত বিএনপিকে ক্ষমতায় আনলো, এতে তাদের লাভ কি? লাভ হলো তারা এবার বিএনপিকে দিয়ে খেলবে। ভারত একদিক দিয়ে বিএনপিকে বাধ্য করবে নানা রকম জনবিরোধী আইন, সংবিধান সংশোধন এবং ভারত তোষণমূলক কার্যকলাপ করতে, আবার অন্যদিকে ভারতেরই আরেকটা উইংয়ের বিরুদ্ধে সাধারণ জনগণকেও প্রতিবাদী করে তোলার চেষ্টা করবে। জায়েদ খান নাদিমের প্রেডিকশন হলো, বিএনপি যখন চরম অজনপ্রিয় হবে তখন জামায়াত একা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। তখন তারা কাকে পাশে নেবে? পতিত আওয়ামী লীগকে। আওয়ামী লীগও বাঁচার তাগিদে মাঠে নামবে। এরপরে জামায়াত আর আওয়ামী লীগ, এই দুই চিরশত্রু মিলে অঘোষিত জোট করে বিএনপিকে খেয়ে দেবে বা ক্ষমতাচ্যুত করবে। শুনতে রূপকথার মতো মনে হলেও পলিটিক্সে কোনো কিছুই অসম্ভব নয়। আর এই ঘটনা ঘটতে সর্বোচ্চ 2 থেকে 3 বছর সময় যেতে পারে। এই জিও পলিটিক্যাল আলোচনার মাঝেই আজ 18ই ফেব্রুয়ারি দেশের রাজনীতিতে সবচেয়ে বড় বজ্রপাতটি ঘটেছে। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের যেখানে হ্যাঁ ভোট জিতেছিল, সেটার বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13ই ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মাজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। হঠাৎ করে এই রিট কেন? কার ইশারায়? সকালে বিএনপি সংস্কার পরিষদের শপথ বয়কট করলো, আর বিকেলেই গণভোট বাতিলের রিট হয়ে গেল। এটা কি শুধুই কাকতালীয়? ডিপ স্টেট এবং বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা চাচ্ছে না দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক, বিরোধী দল থেকে স্পিকার নির্বাচিত হোক। এই রিট হলো সেই আইনি ষড়যন্ত্রের প্রথম ধাপ, যার মাধ্যমে পুরো গণভোটের রায়কে ডাস্টবিনে ফেলে দেওয়ার পাঁয়তারা চলছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো জুলাই বিপ্লবের সবকিছু শেষ। এত জীবন দান, এত মানুষের পঙ্গুত্ব বরণ, সবকিছু আক্ষরিক অর্থে বৃথা গেল। কোনো সংস্কার হচ্ছে না। বিএনপি তো আজ পরিষ্কার করেই দিল যে তারা সংস্কার বাস্তবায়নের কোনো শপথ নেবে না। আর এখন আদালতকে ব্যবহার করে গণভোটকেও বাতিল করার চক্রান্ত চলছে। যে ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সেই কাঠামোকেই সযত্নে লালন পালন করার জন্য বিএনপি আর ডিপ স্টেট হাত মিলিয়েছে। খলিলুর রহমানরা মন্ত্রী হচ্ছেন, আর সাধারণ মানুষের স্বপ্নের সংস্কারকে আইনি মারপ্যাচে কবর দেওয়া হচ্ছে। আমরা কেবল একটি স্বৈরাচারকে হটিয়ে আরেকটি নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর উৎসব করলাম মাত্র। শুধু ডানপন্থীরা নয়, বামপন্থীরাও এসব সিদ্ধান্তে খ্যাপা। মেঘমল্লার বসু, যিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, তিনি লিখেছেন, বিএনপি ক্ষমতায় এসেই ইউনূস রেজিম থেকে নিজেদের ডিস্টেন্স করে ইন্টারিমের দায় এনসিপি জামায়াতের উপর দিয়েছে।
রজার খলিলের মতো মার্কিন এজেন্টদেরই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতায় দেখতে চাইতাম, তাহলে প্রধান দালালটাকে আরও 5 বছর রাখার ব্যাপারে সম্মতি উৎপাদন করতাম। তিনি স্পষ্ট বলেছেন, রজার খলিলের নিয়োগটা তারা দেখে রাখলেন, সময় মতো হিসাব নেওয়া হবে। দিল্লি না পিন্ডি বলে ওয়াশিংটনের ঘেঁটুদের দিয়ে দেশ চালাবেন, এটা মেনে নেওয়া হবে না। তার মানে প্রথম আন্দোলনটা মার্কিন বাণিজ্য চুক্তি নিয়েই করতে হবে জনগণকে। দর্শক, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? 2026 সালের 18ই ফেব্রুয়ারি কি আমাদের জন্য নতুন কোনো ভোরের বার্তা আনলো, নাকি পুরনো অন্ধকারেরই নতুন সংস্করণ? খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়া, গণভোট বাতিলের রিট এবং জামায়াত ও বামপন্থীদের এই ক্ষোভ, সব মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে যে বড় ধরনের ঝড় আসছে তা নিশ্চিত। এই মাস্টার গেমের শেষ কোথায় তা দেখার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভাবনার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন খলিলুর রহমানের এই নিয়োগ দেশের জন্য ভালো হলো নাকি খারাপ? আর যাওয়ার আগে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কোনো গোপন সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, চোখ রাখুন গল্প নিউজের পর্দায়।